তো এখানে আমাদের যে বলছে প্রবলেম 8-এ, এ ম্যানুফ্যাকচারিং কনসার্ন প্রডিউস দেয়ার প্রোডাক্ট বাই প্রসেসিং র ম্যাটেরিয়াল। একটা ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠান তার পণ্যগুলো প্রস্তুত করে র ম্যাটেরিয়ালকে প্রসেস করে। দ্য ফলোয়িং পার্টিকুলার্স আর অ্যাভেলেবেল ফর এ পার্টিকুলার মান্থ। এখানে আমাদের কিছু তথ্য এখানে সরবরাহ করছে, যেটা একটা মাসের, যে কোনো একটা মাসের আর কি তথ্যগুলো সরবরাহ করছে। সেই তথ্যগুলোর মধ্যে দেখো তুমি কি কি পাচ্ছ ডিটেলসে। এখানে তুমি তিনটা প্রোডাক্ট পাচ্ছ, এ, বি এবং হচ্ছে সি, তিনটা প্রোডাক্ট। আচ্ছা, এবার বলছে দেখো ডিরেক্ট ম্যাটেরিয়াল। ডিরেক্ট ম্যাটেরিয়াল এর টাকা নেই, বির টাকা নেই, সির টাকা নেই, কিন্তু টোটালে টাকা আছে হচ্ছে 42,000। ডিরেক্ট লেবার, দেখো এখানে ডিরেক্ট লেবার এর টাকা দেয়া আছে 22,000, 9,000। বির টাকা দেয়া আছে 22,000, সির টাকা দেয়া আছে হচ্ছে 28,000। ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড দেয়া আছে তিনজনার, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড দেয়া আছে তিনজনার, এবং টোটাল দেয়া আছে। আসলে এই টাকাগুলো যোগ করলে কিন্তু কখনোই এই টোটাল টাকাটা পাওয়া যায় না। এই টাকাগুলো যোগ করলে কখনোই টোটাল টাকাটা পাওয়া যায় না। যা এটা সম্ভব? 18,000, 32,000 আর 34,000 টাকা যোগ করলে কি এই 1,09,000 টাকা হয় কখনো? না ভাইয়া। এটা না কখনো ভাইয়া। সম্ভব না। আচ্ছা, এরপরে দেখো এর প্রোডাকশন ইউনিট দেয়া আছে, বির প্রোডাকশন ইউনিট দেয়া আছে এবং সির প্রোডাকশন ইউনিট দেয়া আছে। এরপরে বলছে হচ্ছে সেলিং প্রাইস পার ইউনিট দেয়া আছে। এ প্রোডাক্টটা বিক্রি করে হচ্ছে 1 টাকা 60 পয়সায়, বি প্রোডাক্টটাকে বিক্রি করে হচ্ছে 2 টাকা 40 পয়সা করে, এবং সি প্রোডাক্টটাকে বিক্রি করে হচ্ছে 1 টাকা 20 পয়সা করে। এবার এইখানে যে কথাটা আছে, এই কথাটার তাৎপর্যটা আমরা একটু ভালো করে খেয়াল করব। দেখো এখানে যে কথাটা বলছে টোটাল কস্ট। টোটাল কস্ট মানে হচ্ছে এই যে ঘরটা, এই যে টোটাল কস্ট যে টাকাটা আছে, টোটাল কস্ট ইনক্লুড জয়েন্ট কস্ট। মানে এই টোটাল কস্টের মধ্যে কি আছে? টোটাল কস্টের মধ্যে জয়েন্ট কস্ট হচ্ছে ইনক্লুড মানে অন্তর্ভুক্ত আছে। তাহলে জি, কিছু বললা? না ভাইয়া। আচ্ছা, তাহলে এই টোটাল কস্টের ভিতরে জয়েন্ট কস্ট অন্তর্ভুক্ত আছে, তার মানে এই টোটাল কস্ট গুলোর যদি টোটাল করি তাহলে সেটা কি জয়েন্ট কস্ট? আমি এই যে ভাইয়া না, টোটালের যে এটার টাকা, মধ্যে হচ্ছে joint cost টা কিন্তু কম আছে। মানে হ্যাঁ, অন্তর্ভুক্ত করা আছে, বাট টোটাল কস্টটা জয়েন্ট না। টোটাল কস্টটা জয়েন্ট কস্ট না, তাহলে আমি আগে এই যে টোটাল যে কস্টটা আছে এই টোটাল কস্টের টোটালটা আমি বের করব। বের করার পরে দেখো এর মধ্যে এই যে সেপারেবল কস্ট বলে, এই সেপারেবল কস্ট বলে এর আন্ডারে কতগুলো খরচ এখানে দেয়া আছে। দেখো এর আন্ডারে কতগুলো খরচ দেয়া আছে, যে ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। এইভাবে কিন্তু এর, বি এবং সি এর সেপারেবল কস্ট গুলো দেয়া আছে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই টোটাল কস্টের টোটাল করা এবং এই প্রত্যেকটা প্রোডাক্টের সেপারেবল কস্টের যোগফল বের করা। যোগফল বের করার পরে তারপরে আমি মানে জয়েন্ট কস্টে আসতে পারবো। সেটা কিভাবে আসবো সেটা আমরা দেখব। রিকোয়ার্ডে কি বলছে? অ্যালোকেট জয়েন্ট কস্ট। অ্যালোকেট জয়েন্ট কস্ট, জয়েন্ট কস্টকে অ্যালোকেট করতে বলছে বেসড অন মার্কেট ভ্যালু অফ প্রোডাক্ট। মানে এই প্রোডাক্টের মার্কেট ভ্যালুর ভিত্তিতে। আমরা গত ক্লাসে মার্কেট ভ্যালুর ভিত্তিতে জয়েন্ট কস্ট অ্যালোকেট করছিলাম না? জি ভাইয়া। আচ্ছা, মার্কেট ভ্যালুতে জয়েন্ট কস্ট অ্যালোকেট করতে গেলে আমার দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে তোমার জয়েন্ট কস্ট লাগে এবং হচ্ছে মার্কেট ভ্যালু লাগে। কিন্তু একটা কথা ছিল, যদি অঙ্কে কোনো খরচ থাকে তখন কিন্তু ওই মার্কেট ভ্যালুর টাকা থেকে বা সেল ভ্যালুর টাকা থেকে ওই কস্টটাকে বাদ দেওয়ার কথা বলছিলাম। এরকম কোনো কথা মনে পড়ে? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তো এখানে কিন্তু একটা খরচ আছে, সেই খরচটা কি? সেপারেবল কস্ট। আচ্ছা দেখি, তাহলে প্রথম কাজ হচ্ছে কি, আমি টোটাল কস্টের টোটাল গুলো আমি বের করলাম। টোটাল টাকার পরিমাণ কত আসছে? 3,04,000 টাকা। আমি টোটাল কস্ট, কারণ আমার বলছিল যে এই টোটাল কস্টের মধ্যেই জয়েন্ট কস্ট আছে, কিন্তু কত টাকা যে জয়েন্ট কস্ট সেটা কিন্তু বলেনি। তাহলে আমি টোটাল কস্টটাকে বের করলাম। বের করার পরে এই টোটাল কস্টের মধ্যে থেকে আমি এই সেপারেবল কস্টটাকে বাদ দিব, সেপারেবল কস্টের টাকাগুলোকে বাদ দিব। তাহলে প্রত্যেকটা প্রোডাক্টের সেপারেবল কস্টকে আমি আলাদা করে বের করছি। দেখো যে প্রোডাক্ট এর, দেখো ডিরেক্ট ম্যাটেরিয়াল কারোরই নেই, ডিরেক্ট লেবার আসবে, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড আসবে এবং ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আসবে। এইটা আমি লিখলাম সেপারেশন অথবা সেপারেবল কস্ট অফ ইচ প্রোডাক্ট, মানে প্রত্যেকটা প্রোডাক্টের
সেপারেবল কস্টের টাকা কত এবং এর কত, বির কত, সির কত, এভাবে করে আমি সেপারেবল কস্টটা বের করলাম। এবার এই যে প্রত্যেকের যে সেপারেবল কস্ট গুলো পাইলাম, এগুলোকে যদি আমি যোগ করে দিই তাহলে আমি মোট সেপারেবল কস্টটা পেয়ে যাব বা সেপারেশন কস্টটা পেয়ে যাব। এইটুকু বিষয় কি আমরা ক্লিয়ার করতে পারলাম কিনা? জি ভাইয়া। তাহলে দেখো, আমি টোটাল কস্টে আমার যে কথাটা বলছিল যে এই টোটাল কস্টের মধ্যেই জয়েন্ট কস্ট আছে, তাহলে টোটাল কস্টের মধ্যে তো এই সেপারেবল কস্টও ছিল, ছিল কিনা? হ্যাঁ ছিল না? ভাইয়া। টোটাল কস্টের মধ্যে এই সেপারেবল কস্টও ছিল। তাহলে এই টোটাল কস্ট থেকে এই সেপারেবল কস্টটাকে যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে যে টাকাটা পাবো সেটাই হচ্ছে আমাদের জয়েন্ট কস্ট। তাহলে দেখো, আমি 3 নাম্বার ওয়ার্কিংস এ জয়েন্ট কস্ট বের করছি, টোটাল কস্ট থেকে সেপারেশন কস্ট বা সেপারেবল কস্ট বাদ দিলাম। তাহলে আমার জয়েন্ট কস্ট পেয়ে গেলাম হচ্ছে 1,20,000 টাকা। গতদিন যে অঙ্ক করছিলাম সেখানে কিন্তু সরাসরি জয়েন্ট কস্ট ছিল, কিন্তু আজকের অঙ্কটায় কি একটু পরিশ্রম করে আমার বের করা লাগছে। বলছিল হচ্ছে কি, এখানে একটা চার্ট দিছে, সেই চার্টে কি বলছে যে সেপারেবল কস্ট এবং হচ্ছে টোটাল কস্ট। সেপারেবল কস্টের মধ্যে কি কি আছে? সেপারেবল কস্টের মধ্যে আছে হচ্ছে আমাদের ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড এবং ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। তো প্রথমে আমি টোটাল কস্টের টোটাল করলাম, তারপরে সেপারেবল কস্টের টোটাল করলাম, করার পরে এই টোটাল কস্টের টোটাল থেকে সেপারেবল কস্টের টোটালকে বাদ দিলে যে টাকাটা পাবো সেটাই হচ্ছে আমাদের জয়েন্ট কস্ট। তাহলে আমরা এই পর্যন্ত তো ক্লিয়ার নাকি? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এই পর্যন্ত যে আমরা করলাম এটা কিন্তু আমাদের রিকোয়ার্ড না। এটা কি আমার রিকোয়ারমেন্ট? না ভাইয়া, এটা ওয়ার্কিং ছিল। রিকোয়ারমেন্ট না, এগুলো সব আমার ওয়ার্কিংস। এবার আমি জয়েন্ট কস্টকে অ্যালোকেট করব কি মেথডে? মার্কেট ভ্যালু মেথডে। তো মার্কেট ভ্যালু মেথডে জয়েন্ট কস্ট অ্যালোকেট করার জন্য প্রথমে লাগবে আমার সেলস এর টাকা। এখন সেলস এর টাকা কিন্তু এখানে সরাসরি দেখো দেয়া নেই। তুমি কিন্তু এই ইউনিটের সাথে, এই প্রোডাকশন ইউনিট, এই 40,000-এর সাথে 1 টাকা 60 পয়সা গুণ করলে এ প্রোডাক্টের সেলস এর টাকা পাবা। 75,000-এর সাথে যদি তুমি 2 টাকা 40 পয়সা গুণ করো তাহলে তুমি বি প্রোডাক্টের সেলস এর টাকা পাবা। এবং 1 লক্ষ ইউনিটের সাথে যদি 1 টাকা 20 পয়সা গুণ করো তাহলে তুমি সি প্রোডাক্টের সেলসের টাকা পাবা বা মার্কেট ভ্যালুর টাকা পাবা। এখান থেকে কি করতে হবে? শুধু মার্কেট ভ্যালু থাকলে তো মার্কেট ভ্যালু, যদি কস্ট না থাকে তাহলে ওই টাকার উপরেই বন্টন করে দেয়া যেত। কিন্তু এই অঙ্কে তো একটা খরচ আছে, যে খরচটাকে আমরা বলতে পারি হচ্ছে কি সেপারেবল কস্ট, কারণ জয়েন্ট কস্ট ছাড়াও এইখানে একটা খরচ আছে, সেটা হচ্ছে সেপারেবল কস্ট। এই কারণে এই প্রথমে মার্কেট ভ্যালুর টাকা থেকে বা সেলসের টাকাগুলো আমরা বের করলাম। এবং এখানে কিন্তু আমরা সবসময় জয়েন্ট কস্ট যখন অ্যালোকেট করব তখন টোটালের একটা ঘর রাখবো। তো আমরা এ, বি এবং সির সেলসের টাকা বের করলাম এবং তাদের যোগফলটা বসালাম। এখান থেকে আমি ফার্দার প্রসেসিং কস্ট লিখতেও পারি। ওই সেপারেবল কস্টটাকেই বলে ফার্দার প্রসেসিং কস্ট। মানে তুমি চাইলে এটাকে ফার্দার প্রসেসিং কস্টও বলতে পারো, অথবা তুমি যদি বলো যে এটাকে সেপারেবল কস্ট, সেটাও হবে। তুমি ফার্দার প্রসেসিং কস্টও বলতে পারো, সেপারেবল কস্টও বলতে পারো। এই সেপারেবল কস্ট প্রত্যেকের, যেমন এ, বি এবং সি টাকাগুলো বের করলা, যেটা বের করছো ওয়ার্কিংস টুতে সেটা এখান থেকে বিয়োগ করলা। বিয়োগ করলে যেটা পাবা সেটার নাম হচ্ছে এনআরভি। এটার নাম দিব হচ্ছে কি এনআরভি, মানে নিট রিয়েলাইজ ভ্যালু, বা যেটাকে আমরা অন্যভাবে আমরা শিখছি বা পড়ছি নিট সেল ভ্যালু। বিক্রয় থেকে যদি বিক্রয় সংক্রান্ত কোনো খরচ থাকে তাহলে সেগুলো বাদ দিলে যেটা পাই সেটা হচ্ছে নিট বিক্রয় মূল্য। দেখো, তাহলে আমি কিন্তু নিট মার্কেট ভ্যালুটা পেয়ে যাচ্ছি। এবার আমার কাজ কি? আমি এই জয়েন্ট কস্টকে অ্যালোকেট করে দিব, 1,20,000-কে অ্যালোকেট করব। তাহলে আমার টোটাল মানে টোটাল জয়েন্ট কস্ট তো 1,20,000। ভাইয়া সাউন্ড একদম কমে গেছে, কিছু শোনা যায় না। আচ্ছা, তো দেখো, এই এনআরবি পর্যন্ত কি ক্লিয়ার আমরা? জি ভাই। আচ্ছা, এনআরবি পর্যন্ত যদি ক্লিয়ার হয়, দেখো তাহলে আমাকে জয়েন্ট কস্ট অ্যালোকেট করতে বলছে যে মার্কেট ভ্যালু মেথডে। আমি জয়েন্ট কস্ট তো জানি যে 1,20,000। এবার আমি এই মার্কেট ভ্যালু, মার্কেট ভ্যালু মানে কিন্তু এই সেলসের টাকা হলে হবে না এই অঙ্কে। এই অঙ্কে সেলসের টাকা হবে না। কেন? কারণ এই অঙ্কে কস্ট আছে। তাহলে এই কস্ট বাদ দেওয়ার পরে যে টাকাগুলো আসছে তার যোগফল কত? 1,80,000। এবার আমাদের কাজ কি? জয়েন্ট কস্ট অ্যালোকেট করব হচ্ছে 30,000 ভাগ হচ্ছে 1,80,000 গুণ হচ্ছে 1,20,000, দিলে আমাদের এর জয়েন্ট কস্ট পেয়ে যাব। একইভাবে বিটটা বের করব, 1,10,000 ভাগ 1,80,000 গুণ হচ্ছে 1,20,000, বের হয়ে আসবে। একইভাবে সির কাজটা করব। এই জয়েন্ট কস্ট অ্যালোকেটটা কি আমরা বুঝতে পারছি নাকি পারিনি? বুঝছি ভাইয়া। রিকর্ড বি তে কি বলছে?
রিকোয়ারমেন্ট বিতে বলছে এ স্টেটমেন্ট শোয়িং দ্য প্রফিট অফ ইচ প্রোডাক্ট, মানে প্রত্যেকটা প্রোডাক্টের প্রফিটকে দেখাতে বলছে। এখন প্রফিট কিভাবে বের করে? প্রফিট বের করার নিয়ম হচ্ছে কি, তোমার আয় থেকে ব্যয় বাদ দিবা। প্রফিট বের করার নিয়ম হচ্ছে কি, আমরা জানি আয় থেকে ব্যয় বাদ দিবা। তার মানে এইখানে আয় কি? আয় হচ্ছে সেলস। এই সেলস থেকে যতগুলো খরচ আছে সব খরচ বাদ দিবা। খরচ আছে কয়টা? দুইটা। একটা কি? একটা হচ্ছে সেপারেবল কস্ট, আর একটা কি? আর একটা হচ্ছে এই যে জয়েন্ট কস্ট বের করলাম এইটা। তাহলে হচ্ছে প্রথমে হচ্ছে দেখো এই প্রফিটাবিলিটি স্টেটমেন্ট লিখলাম, লেখার পরে এ নাম্বারে সেলস দিয়ে এটাকে আমি ক্লোজ করে দিব। এখানে প্রোডাক্টগুলোর নাম লিখবো আর কি, এ, বি, সি। প্রোডাক্টের নামগুলো লিখলাম, সেলস লিখবো, সেলস লিখে এক দাগ দিয়ে ক্লোজ করে দিব। বি নাম্বারে এক্সপেন্স দিয়ে আমরা আন্ডারলাইন করব। আন্ডারলাইন করে এর আন্ডারে যত খরচ আছে, যেমন খরচগুলো কি কি, একটা হচ্ছে ওই যে ফার্দার প্রসেসিং কস্ট, যেটাকে আমি কি বলছি, এটাকে অন্যভাবে বলা যাবে, অঙ্কে যেটা আছে সেপারেবল কস্টও বলা যাবে। তুমি যেটা দাও, মানে সেপারেবল কস্ট আছে, তুমি সেপারেবল কস্ট লিখলা, যেখানে ফার্দার প্রসেসিং কস্ট থাকবে তুমি সেটা লিখবা। তাহলে এই সেপারেবল কস্ট লিখলা। আর একটা কস্ট পাইছো কি, আর একটা কস্ট পাইছো এই যে জয়েন্ট কস্ট অ্যালোকেট করে যে জয়েন্ট কস্টটা পাইছো, সেই জয়েন্ট কস্টটাকে তুমি এখানে লিখবা। এছাড়া আর কোনো খরচ নাই। এই খরচ দুইটা যোগ করবা, যোগ করলে তোমার টোটাল এক্সপেন্সটা পেয়ে যাবা। এবার হচ্ছে কাজ কি, নিট প্রফিট। নিট প্রফিট সমান এখানে ফার্স্ট ব্র্যাকেটে লিখে দিবা হচ্ছে এ মাইনাস বি, দেন কাজ শেষ, আমাদের প্রফিটেবিলিটি স্টেটমেন্ট হয়ে যাবে, বা আমাদের প্রফিট বের হয়ে আসবে। অঙ্কটা আগে পড়ি, তারপরে কি বলছে সেটা আমরা দেখব। প্রবলেম 10, ব্রাইট কেমিক্যাল কোম্পানি ইলেকট্রোলিস কমন সেলস টু অবটেইন থ্রি জয়েন্ট প্রোডাক্ট। এই প্রতিষ্ঠান তিনটা জয়েন্ট প্রোডাক্ট তৈরি করতেছে। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে কাস্টিক সোডা, ক্লোরিন অ্যান্ড হাইড্রোজেন। এই তিনটা প্রোডাক্ট, প্রোডাক্ট তিনটার নাম আমরা পেয়ে গেলাম, কাস্টিক সোডা, ক্লোরিন এবং হচ্ছে হাইড্রোজেন। এই কেমিক্যাল কোম্পানি এই তিনটা প্রোডাক্ট তৈরি করতেছে ডিউরিং এ কস্টিং পিরিয়ড, মানে হচ্ছে কি কস্টিং সময় বা ব্যয়ের যে সময়টা আছে সেই ব্যয়ের সময় দ্য এক্সপেন্ডিচার রিলেটেড টু দিস টু দ্য ইনপুটস অফ দ্য কমন প্রসেস অ্যামাউন্ট টু টাকা হচ্ছে 3,50,000। মানে বলছে হচ্ছে কি, ডিউরিং দ্য কস্টিং পিরিয়ড মানে হচ্ছে যে সময়ে আমি ব্যয়কে লিপিবদ্ধ করতেছি, সেই সময়ে কমন প্রসেস অ্যামাউন্ট, মানে কমন প্রসেস অ্যামাউন্ট মানে কমন মানে কি আসলে? কমন মানে কি একত্রিত বলতে পারি না আমরা? জি ভাইয়া। কমন মানে হচ্ছে সাধারণ। একত্রিত বা সাধারণ, তার মানে কমন খরচ। আমরা অনেক সময় কথায় কথায় বলি যে এটা কমন কাজ। কমন কাজ মানে কি? এটা সবার কাজ, এভাবে আমি বলতে পারি। তাহলে আমার যে এই যে তিনটা প্রোডাক্ট, এই তিনটা প্রোডাক্টের একত্রিত ভাবে যে খরচ হয়েছে সে খরচের পরিমাণটা কত? 3,50,000। তাহলে এটাকে কি আমি জয়েন্ট কস্ট বলতে পারি? হ্যাঁ। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের জয়েন্ট কস্ট। এরপর বলছে আফটার সেপারেশন, সেপারেশনের পরে সেপারেশন এক্সপেন্স অ্যামাউন্ট টু টাকা হচ্ছে 1,60,000, 75,000 অ্যান্ড 10,000 ওয়ার ইনকার্ড ফর কাস্টোডিয়াল কাস্টিক সোডা, ক্লোরিন অ্যান্ড হাইড্রোজেন রেসপেক্টিভলি। তার মানে এখানে যে খরচটার কথা বলছে সেটা হচ্ছে কি খরচ? আফটার সেপারেশন, সেপারেশনের পরে। তাহলে এই যে খরচগুলো এগুলোকে আমরা সেপারেশন কস্ট হিসেবে বলতে পারি। কি হ্যাঁ। বলা যাবে তো? এটা হচ্ছে আমাদের সেপারেশন কস্ট। মানে এখানে কিন্তু বলে দিছে প্রথম যে 1,60,000 টাকা আছে এটা কাস্টিক সোডার, তারপরেরটা হচ্ছে ক্লোরিনের, তারপরেরটা হচ্ছে হাইড্রোজেনের। দ্য এন্টায়ার প্রোডাকশন ওয়াজ সোল্ড টাকা, দ্য এন্টায়ার প্রোডাকশন সোল্ড টাকা, মানে কত টাকায় আমি এই টোটাল প্রোডাক্টগুলো বিক্রি করছি? 3,75,000, 2,50,000 এবং হচ্ছে 60,000 টাকা। ওয়ার রিয়েলাইজড ফর কাস্টিক সোডা, ক্লোরিন অ্যান্ড হাইড্রোজেন রেসপেক্টিভলি। তার মানে এই যে টাকাগুলো, এই টাকাগুলোকে আমি কি সেলস হিসেবে বলতে পারি? এটাকে আমার জি সেলসের ভাইয়া। টাকা, এটা ক্লিয়ার? আচ্ছা, এরপরে বলছে দ্য সেলিং এক্সপেন্স, এই যে বলছে কি সেলিং এক্সপেন্স এটা একটা খরচ। দ্য সেলিং এক্সপেন্স আর এস্টিমেটেড
অ্যাট 5% অফ রিয়েলাইজেশন ফ্রম সেলস। মানে এই যে সেলিং এক্সপেন্স, এই সেলিং এক্সপেন্সটা কিসের পরে হবে? সেলসের উপরে। সেলসের টাকার উপরে পাঁচ সেলসের টাকার পার্সেন্ট উপরে, মানে সেলস করে আমরা যে টাকাটা আদায় করব সেই টাকাটার উপরে আমরা সেলিং এক্সপেন্স হিসেবে 5% দেখাবো। এরপরে কথাটা হচ্ছে দ্য ম্যানেজমেন্ট এক্সপেক্টেড প্রফিট at the rate of 15%, 10%, and 5% of realization of sales of caustic soda, chlorine, and hydrogen respectively। তার মানে এইখানে যে কথাটা বলছে, এই কথাটা হচ্ছে কিসের বলছে? যে এইটা বলছে প্রফিটের টাকা, বলেনি প্রফিটের রেট বলছে। যে এখানে পরপর বলে দিছে কাস্টিক সোডার জন্য প্রফিট হচ্ছে 15%, ক্লোরিনের জন্য হচ্ছে 10%, এবং হাইড্রোজেনের জন্য হচ্ছে প্রফিট হচ্ছে 5%। এবং এই যে প্রফিটটা করে, সেই প্রফিটটা করে সে সেলসের টাকার উপরে। সেটা কিন্তু স্পষ্টভাবে বলে দিছে যে রিয়েলাইজেশন ফ্রম সেলস। এই যতটুকু পড়লাম এইটুকুর সারমর্ম যদি আমি বলি, যা এখানে একটা কেমিক্যাল কোম্পানি যে তিনটা প্রোডাক্ট প্রস্তুত করে, এবং এই তিনটা প্রোডাক্টের জন্য সে একত্রে 3,50,000 টাকা খরচ করছে। এইটার পরে বলছে হচ্ছে তার সেপারেশন বাবদ খরচগুলো আলাদা করে বলে দিছে। সে তিনটা প্রোডাক্ট কত টাকা করে বিক্রি করছে সেটা আলাদাভাবে দেয়া আছে। তিনটা প্রোডাক্টের জন্য বলছে হচ্ছে, তিনটা প্রোডাক্টের জন্য কি সরাসরি বলছে সেলিং এক্সপেন্স হচ্ছে অনুমান করছে 5% হবে রিয়েলাইজেশন এক্সপেন্সের উপরে। যেহেতু এটা কোন প্রোডাক্টের জন্য কোনো কিছু বলেনি, তাহলে সবগুলো প্রোডাক্টের জন্যই ধরে নিতে হবে সেলিং এক্সপেন্স হয়েছে 5%। তারপরে বলছে হচ্ছে একটা কথা, যেখানে বলছে হচ্ছে যে এই প্রতিষ্ঠান সে প্রফিট পাচ্ছে তিনটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা পার্সেন্টেজ, যে পার্সেন্টেজ গুলো হচ্ছে সেলসের উপরে। তো এইটুকু ছিল হচ্ছে আমার অঙ্কের সারমর্ম। বলছে কি, ড্র এ কলামনার স্টেটমেন্ট শোয়িং দ্য অ্যাপরশনমেন্ট অফ জয়েন্ট কস্ট। এইটুকু আগে দেখি। যে আমাকে যে কথাটা বলছে যে ড্র এ কলামনার স্টেটমেন্ট, মানে হচ্ছে একটা কলাম তৈরি করা। কলামনার স্টেটমেন্ট মানে হচ্ছে কলামে আর কি, একটা কলামে স্টেটমেন্ট আকারে করা। যে স্টেটমেন্টে তুমি দেখাবা জয়েন্ট কস্টের অ্যালোকেশন, অ্যাপরশনমেন্ট মানে বন্টন। জয়েন্ট কস্টকে বন্টনটা দেখাবা, তুমি বন্টন করে দেখাবা। এখন দেখো যে আমরা গত ক্লাসে যে অঙ্ক করছিলাম সেখানে জয়েন্ট কস্ট অ্যালোকেশন করার জন্য মেথড বলে দিত, কিন্তু এখানে কি জয়েন্ট কস্ট অ্যালোকেশন করার জন্য তোমাকে কোনো মেথড বলে দিছে? না। আচ্ছা, জয়েন্ট কস্ট অ্যালোকেশনের জন্য যদি কখনো কোনো মেথড না বলে দেয়, আর অঙ্কে যদি প্রফিটের মানে প্রফিটের রেট দেয়া থাকে, তাহলে তোমাকে সেটাকে এনআরবি মেথডে করতে হবে, বা নিট রিয়েলাইজ ভ্যালুতে করতে হবে। কথা কি বুঝাইতে পারছি? প্রফিট পার্সেন্টেজেও থাকতে পারে, আবার কি টাকাতেও থাকতে পারে? হ্যাঁ, টাকায়ও থাকতে পারে, পার্সেন্টেও থাকতে পারে। তবে আমরা যে অঙ্কগুলো ফেস করছি এখন পর্যন্ত, বা বোর্ডে যে অঙ্কগুলো আসছে, সেখানে প্রফিটগুলো এইভাবে পার্সেন্টেই দেয়া ছিল। এটা টাকায় যে দিতে পারে না বা টাকায় যে দিবে না এরকমের নিশ্চয়তা নেই, টাকায় দিলে দিতে পারে। তাহলে আমি বললাম যেটা, যে যখন আমাদের প্রফিটটা দেয়া থাকবে তখন আমরা সেটাকে এনআরবি মেথডে করব। তো এনআরবি মেথডে যখন আমরা করব, তখন প্রথম কাজ হচ্ছে আমাকে বেসিস অফ অ্যালোকেশন অফ জয়েন্ট কস্ট বের করতে হবে। দেখি আমরা একটু সেই বেসিস অফ অ্যালোকেশনটা আমরা কিভাবে করব। আমরা একটু রুলসের দিকে গেলাম। ভাইয়া কোনো মেথড উল্লেখ না থাকলে আমরা এনআরটি মেথডে করবো, তাই না? হ্যাঁ, সেটাই আমরা মনে রাখতে পারি, যে যখন কোনো মেথড না বলবে তখন জয়েন্ট কস্ট অ্যালোকেট করার জন্য তুমি মেথডও ধরে নিতে পারো, অথবা তুমি এইটুকুও মনে রাখতে পারো যে জয়েন্ট কস্ট অ্যালোকেশনের কোনো মেথড না বললে তাহলে তখন আমরা বেসিস অফ অ্যালোকেশন অফ জয়েন্ট কস্ট বের করে নিব। এইটুকু মনে রাখি, যে যখন জয়েন্ট কস্ট অ্যালোকেশন করার কোনো মেথড না বলবে তখন আমার প্রথম কাজ হচ্ছে কি, আমি জয়েন্ট কস্ট অ্যালোকেশন করার একটা ভিত্তি বের করে নিব বা বেসিস বের করব। ঠিক আছে? আমার কোনো মেথড মনে রাখা লাগবে না। কি মেথড সেটা আমি মনে রাখবো না, মেথড বলেনি, আমি মেথডে আসলাম না। তাহলে আমরা এইটুকু মনে রাখবো, জয়েন্ট কস্ট অ্যালোকেশন করার জন্য কোনো মেথড না বললে আমি কি করব? এনআরজি মেথডে করবো। এনআরবি মেথড। আমি বললাম যে মেথড মনে রাখবো না, আমি মেথডই যাব না। আমাকে মেথড বলে না, আমি মেথডে যাব কেন? আমি মেথডে গেলাম না, তখন আমি কি করব? বেসিস অফ অ্যালোকেশন
অফ জয়েন্ট কস্ট বের করে নিতে হবে। তখন আমরা বেসিস অফ অ্যালোকেশন অফ জয়েন্ট কস্ট বের করব। জেরেন ক্লিয়ার বিষয়টা? আমরা যদি মেথডে ঝামেলা ফেস করি তাহলে আমরা এটা মনে রাখবো, আমাকে মেথড বলেনি, আমি মেথড, কোনো মেথড নাই, আমি কি করব, আমি বেসিস বের করব, বেসিস অফ অ্যালোকেশন অফ জয়েন্ট কস্ট বের করব। যেমন এই অঙ্কে আমাকে কোনো মেথড বলছিল? না ভাইয়া বলে নাই। বলেনি, তাহলে আমার কাজ কি? বেসিস অফ অ্যালোকেশন জয়েন্ট কস্ট ওইটাই বের করবো। তাহলে যেটা আমরা বুঝলাম যে আমাদের কোনো বেসিস না, মানে জয়েন্ট কস্ট অ্যালোকেট করার যদি কোনো মেথড না বলে তাহলে আমরা প্রথমে বেসিস বের করব। তাহলে বেসিসটা আমরা কিভাবে বের করব? সেলস থেকে আমাদের যত খরচ, প্রথমে প্রফিট বাদ দিব, প্রফিট বাদ দেওয়ার পরে যত খরচ আছে সব খরচগুলোকে বাদ দিব, বাদ দিলে আমরা বেসিসটা পেয়ে যাব। তো জয়েন্ট কস্ট অ্যালোকেশন করার সময় আমরা সবসময় টোটালের ঘর রাখবো। দেখো, তাহলে আমি লিখলাম অ্যালোকেশন অফ জয়েন্ট কস্ট, দিয়ে প্রথমে লিখলাম হচ্ছে সেলস। সেলসের টাকা কই পাইছি? সেলসের টাকা সরাসরি দেয়া আছে। প্রফিট, ওই যে প্রফিটের এই পার্সেন্টেজ গুলো সেলস এর পরে করে করে আমরা এখানে বসালাম, যোগফলটা এখানে করলাম। এরপরে সেলস থেকে প্রফিট বাদ দিলে যেটা পাবো সেটা হচ্ছে কস্ট অফ সেলস। এখান থেকে যে খরচগুলো আছে সে খরচগুলো কি কি আছে? একটা আছে হচ্ছে সেলিং এক্সপেন্স আছে, সেলিং এক্সপেন্স আছে, সেলিং এক্সপেন্স বাদ দিলাম, বাদ দিলে যেটা পাবো সেটা হচ্ছে কস্ট অফ প্রোডাকশন। সেলিং এক্সপেন্স বাদ দিলে পাবো হচ্ছে কস্ট অফ প্রোডাকশন। এরপরে হচ্ছে আর একটা খরচ আছে, সেটা কি? ওই যে উপরে ছিল যে প্রসেসিং কস্ট, না জানো হচ্ছে কি সেপারেশন কস্ট, সেপারেশন কস্ট আছে। এইটাকে আমরা ফার্দার প্রসেসিং ও বলতে পারি, অথবা সেপারেশন কস্টও বলতে পারি। বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, তাহলে এই যে কস্ট, আর তো কোনো খরচ নাই, তাহলে খরচ না থাকলে এই যে টাকাটা আমরা পেলাম এইটার নাম দিব হচ্ছে কি, এইটার নাম হচ্ছে বেসিস অফ অ্যালোকেশন অফ জয়েন্ট কস্ট। এই যে বেসিসটা পেয়ে গেলাম, এই বেসিসের উপরে ভিত্তি করে এই যে টাকাগুলো আছে এই টাকাগুলোর উপরে ভিত্তি করে আমি জয়েন্ট কস্টকে অ্যালোকেট করব। তো জয়েন্ট কস্ট অ্যালোকেট করার নিয়ম সেই আগের মতোই, যে এইখানে যার ভিত্তিতে ওইটাকে আমরা টোটাল টাকা দিয়ে ভাগ করব, আর ওর সাথে জয়েন্ট কস্টকে আমরা গুণ করে দিব। তাহলে আমাদের জয়েন্ট কস্ট অ্যালোকেশন করা কমপ্লিট। কি কথা কি ক্লিয়ার? তো এটুকু কি আমরা বুঝতে পারছি? জি ভাইয়া। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে ভাই এইখানে আমরা যে বিয়োগ করলাম, এই যে প্রথমে সেলিং এক্সপেন্স বাদ দিব, তারপরে ফার্দার প্রসেসিং কস্ট বাদ দিব, এখন আমার যদি এগুলো মনে না থাকে তখন আমি কি করব? যে এরকম একটা প্রবলেম হতে পারে বা প্রশ্ন হতে পারে যে এগুলো যদি আমার মনে না থাকে তখন আমার কাজ কি? তো তোমার কাজ হচ্ছে কি, তোমার কাজ হচ্ছে তুমি নিয়মটা ঠিক রাখবা। তোমার যদি নিতান্ত মনে না থাকে, ভুল করার কোনো দরকার নাই, আমরা খরচগুলো বাদ দিব, তখন তুমি যেটাকে মনে চায় সেটাকে আগে বাদ দিও। তবে চেষ্টা করবা, দেখো, যে আমরা যখন একটা প্রোডাক্ট তৈরি করি তখন কিন্তু প্রথমে আমরা কাঁচামাল, তারপরে সেটাকে আচ্ছা, তাহলে প্রথম রিকোয়ারমেন্টে ছিল জয়েন্ট কস্ট অ্যালোকেট করার কথা, এবং এরপর বলছে অ্যান্ড প্রফিটেবিলিটি অফ ইচ প্রোডাক্ট, প্রত্যেকটা প্রোডাক্টের প্রফিটেবিলিটি বের করতে বলছে বা প্রফিট বের করতে হবে। তো প্রফিট বের করার নিয়ম আমরা জানি, যে আয় থেকে ব্যয় বাদ, আয় মানে সেলস, সেলস থেকে যত ব্যয় আছে সব ব্যয়গুলো বাদ দিবা। অঙ্কে তোমার দুইটা ব্যয় পাচ্ছ, একটা হচ্ছে তোমার ওই যে প্রসেসিং কস্ট বা সেপারেশন কস্ট, আর একটা পাচ্ছ হচ্ছে না আজকে শোনায়। তো কস্ট পাচ্ছ হচ্ছে দুইটা, একটা পাচ্ছ হচ্ছে তোমার অঙ্কে দেয়া আছে, দেখো এই যে প্রসেসিং কস্ট দেয়া আছে বা সেপারেশন কস্ট দেয়া আছে, আর একটা দেয়া আছে হচ্ছে সেলিং এক্সপেন্স। আর এই প্রথম রিকোয়ারমেন্ট করে তুমি আরেকটা কস্ট বের করছো, সেটা হচ্ছে জয়েন্ট কস্ট। তাহলে এই সেলস থেকে এই তিনটা খরচকে যদি তুমি বাদ দিয়ে দাও তাহলে তোমার প্রফিটটা চলে আসবে। এ ঠিক আছে? জি ভাইয়া। তাহলে আমাদের এই অঙ্কটায় কোনো সমস্যা নেই।